আমরা পড়ছি ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাস। আমরা পড়ছিলাম সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। আজকে আমাদের 4th ক্লাস, পার্ট 4। অনেকটাই আমাদের পড়া হয়ে গেছে, আমরা যেটুকু অংশ বাকি আছে এবার আস্তে আস্তে এগোবো। তো আজকের ক্লাসের আমরা প্রথম যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে মৃদু অ্যাসিড ও ক্ষারকের আয়নায়ন বা আয়নীভবনের উপর সমআয়নের প্রভাব, কমন আয়ন এফেক্ট অন দ্য আয়নাইজেশন অফ উইক অ্যাসিড অ্যান্ড বেস। তো আমরা এখানে সমআয়ন প্রভাব করতে চাইছি, কমন আয়ন এফেক্ট যেটাকে বলে। তো সমআয়ন প্রভাব মানে হচ্ছে যে মৃদু তড়িৎবিশ্লেষের দ্রবণে যখন দুটো সমান আয়ন, একই আয়ন, তীব্র তড়িৎবিশ্লেষ্য যদি আমরা একই আয়ন আছে এরকম একটা কোনো তীব্র তড়িৎবিশ্লেষ্য যোগ করি, তাহলে কি হয়, দ্রবণে মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের যে আয়নীভবন মাত্রা সেটা দেখা যায় অনেকটাই কমে যায় বা ডিক্রিজ করে। এই যে প্রভাবটা, এটাকে সমআয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট বলা হয়। তো এটা কিভাবে হয় আমি একটা উদাহরণ দিলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্রবণে মৃদু অ্যাসিডের আয়নীভবনের উপর সমআয়ন প্রভাব। আচ্ছা, মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে, তার দ্রবণে এইভাবে আয়নীভবনটা হয় সেটা দেখানো হয়েছে। এবারে যদি আমরা একটা তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম অ্যাসিটেট যদি যোগ করি, তাহলে সেটার আয়নীভবন এইভাবে হবে। এবার তাহলে দেখো এখানে কি হলো, একই আয়ন হয়ে গেল, কমন আয়ন হয়ে গেল, এর জন্য এটাকে বলা হয় কমন আয়ন এফেক্ট। আচ্ছা, কমন আয়ন যখন হয়ে গেল তাহলে কি হচ্ছে, তাহলে এইখানে এই লার্সাতিলিনের নীতি অনুযায়ী এই যে সাম্যটা এর উপর একটু প্রভাব পড়বে। তাহলে এখানে কি হবে, যেহেতু অ্যাসিটেট আয়নের পরিমাণটা বেড়ে গেছে, তখন সেটা কি করবে, লার্সাতিলিনের নীতি অনুযায়ী এই সাম্যটা সিস্টেমটাই চেষ্টা করবে এমন একটা দিকে যেতে যাতে করে এই প্রভাবটা প্রশমিত করা যায়, অর্থাৎ অ্যাসিটেট আয়নের পরিমাণটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে তাহলে তার কি উপায়, H2O+ আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড এবং জলের অণু গঠন করে, এটাই হচ্ছে তার উপায়। তাহলে এই সাম্যটা কি হয়, বাঁ দিকে সরে যায় এবং আবার প্রতিষ্ঠিত হয়, রিএস্টাবলিশড হয়। এবং তাহলে কি হচ্ছে, যখন বাঁদিকে সরছে তার মানে কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডের যে আয়নীভবন ছিল সেটা কিন্তু তাহলে কমে যাচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডের আয়নীভবন মাত্রাটা যথেষ্ট কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই এফেক্টটাকেই বলা হয় কমন আয়ন এফেক্ট বা সমআয়ন প্রভাব। অর্থাৎ কি হলো, একটা মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের দ্রবণে একটা তীব্র তড়িৎবিশ্লেষ্য, যার মধ্যে ওই মৃদু তড়িৎবিশ্লেষ্যটার একটা সমআয়ন আছে, সেইটা যোগ করার ফলে মৃদু তড়িৎবিশ্লেষ্যের আয়নীভবন মাত্রাটা কমে গেল। তো এইটাকে আমরা বলছি সমআয়ন প্রভাব। আচ্ছা, তো এবারে দেখো যে আমরা যদি সমান ক্যাটায়ন যোগ করি তাহলে কি হচ্ছে, দেখো এখানে আমরা অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে আমরা যদি একটা তীব্র অ্যাসিড HCl যোগ করি তাহলে কি হবে, সেটা সম্পূর্ণ আয়নিত হয়ে H2O+ এবং Cl- তৈরি করবে। এবার এখানে কি হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজনটা হয়েছিল তার থেকে H2O+টা এখানে ছিল, তাহলে এই H2O+ এর জন্য এখানে দুটো সমআয়ন প্রভাব হয়ে গেল। তাহলে কি হবে, কিছু পরিমাণ H2O+ তাহলে এখানে এই প্রভাবটাকে প্রশমিত করার জন্য লার্সাতিলিনের নীতি অনুযায়ী তাহলে কিছু পরিমাণ H2O+ অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি করতে শুরু করবে, তাই তো। তো ফলে কি হবে, দ্রবণে আবার অ্যাসিটিক অ্যাসিডের যে আয়নীভবনের যে সাম্যটা ছিল সেটা বাঁদিকে সরবে। এর ফলেও কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের আয়নীভবন মাত্রাটা যথেষ্ট হ্রাস পাবে। তাহলে বুঝতে পারছো কিভাবে কমন আয়ন এফেক্টটা হয় সমআয়নের জন্য, কিভাবে আয়নিক মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার আয়নীভবন মাত্রাটা কমে যায়, সেটাই আমরা দেখাতে চাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে দ্রবণে মৃদু ক্ষারকের আয়নায়নের উপর সমআয়ন প্রভাব। এটা আমরা একটা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে ঘটনাটা দেখলাম, এবার আমরা দেখতে চাইছি যে মৃদু ক্ষারকের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে হয়। তো তার জন্য আমরা কি করেছি, একটা অ্যামোনিয়া মৃদু ক্ষারক, তার একটা আয়নীভবন আমরা দেখছি এখানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে। তাহলে কি হচ্ছে, সেটা NH4+ এবং OH- তৈরি করে। এই দ্রবণে যদি এখন তীব্র তড়িৎবিশ্লেষ্য NH4Cl যোগ করা হয় তাহলে সেটা NH4+ Cl- এইভাবে বিয়োজিত হবে। ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি NH4+ আয়নের এখানে আধিক্য হচ্ছে, খুব বেশি পরিমাণে এটা উপস্থিত আছে। ফলে অ্যামোনিয়ার এই জলীয় দ্রবণের যে সাম্যটা আছে সেটা একটা বিঘ্নিত হচ্ছে। তার ফলে ওরা কি চেষ্টা করছে, লার্সাতিলিনের নীতি অনুযায়ী এটাকে এমন দিকে নেওয়ার চেষ্টা করছে যাতে এই প্রভাবটা প্রশমিত হয়। ফলে অ্যামোনিয়াম আয়ন OH- আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া এবং জলে পরিণত হচ্ছে, ফলে সাম্যটা বাঁদিকে সরে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এখানে অ্যামোনিয়ার তাহলে আয়নীভবন মাত্রাটা এখানে কমে যাচ্ছে, OH- আয়নের ঘনত্ব এখানে হ্রাস পাচ্ছে। তো এবারে আমরা দেখব যে এখানে যদি আমরা একটা সমান অ্যানায়ন যোগ করি তাহলে কি হবে। সম অ্যানায়ন অর্থাৎ OH- আয়ন উৎপন্ন করে এরকম একটা যৌগ, যেমন NaOH যদি
সম্পূর্ণ আয়নিত হয়ে Na+ এবং OH- তৈরি করবে। অ্যামোনিয়ার যে আয়নিক ভবনের যে সাম্যটা ছিল সেখানে তাহলে OH- আয়ন আর এই OH- আয়ন এটার প্রভাবে এটা বেশি হয়ে যাবে, ফলে লাসাতেলিনের নীতি অনুযায়ী সিস্টেমটা চেষ্টা করবে এমন একটা দিকে যাওয়ার যাতে করে এই বেশি OH- এটা যেটা হয়ে গেছে এটার পরিমাণটাকে যতদূর সম্ভব কমানো যায়। তো তখন এটা NH4+ এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং জলের অণু উৎপাদন করতে শুরু করবে, ফলে সাম্যটা বাঁদিকে সরবে। ফলে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার এই যে আয়নিক ভবনের মাত্রা এটা অবশ্যই কমে যাবে। তো এই ঘটনাটা তাহলে এতক্ষণ আমরা যা বোঝালাম সেগুলো সবটাই হচ্ছে কমন আয়ন এফেক্ট বা সমআয়ন প্রভাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরের যে আমাদের টপিক সেখানে আমরা যাচ্ছি যে লবণের জলীয় দ্রবণের আম্লিক বা ক্ষারীয় প্রকৃতি কি করে আমরা বুঝতে পারি, লবণের আর্দ্র বিশ্লেষণ হলে পরে সেটা বুঝতে পারা যায়, সেইটা এবার আমরা করার চেষ্টা করব। কি হয় কোনো লবণের জলীয় দ্রবণে, লবণের তো বিয়োজন হয়, বিয়োজন হলে কি হবে, একটা সল্ট থেকে একটা ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হবে, তাই তো? আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়ন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি করে, যে বিক্রিয়ার মাধ্যমে দ্রবণে H2O+ বা OH- আয়নের আধিক্য ঘটায়, তারা যে সল্ট থেকে যে ক্যাটায়ন অ্যানায়ন পাওয়া যাচ্ছে সেগুলো জলীয় দ্রবণে এমনভাবে রাসায়নিক বিক্রিয়া করলো যার ফলে শেষ পর্যন্ত দ্রবণে হয় H2O+ বা OH- আয়নে দেখা যাচ্ছে এক্সেস হচ্ছে। তার ফলে যদি H2O+ আয়ন এক্সেস হয় তাহলে আমরা বলবো দ্রবণটা আম্লিক, আর যদি OH- আয়ন এক্সেস হয় তাহলে আমরা বলবো দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়েছে। তো এই যে ঘটনাটা এটাকে বলা হয় দ্রবণে লবণের আর্দ্র বিশ্লেষণ। কেমন? তো আমরা প্রথমে যেটা আলোচনা করছি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক থেকে প্রাপ্ত লবণের আর্দ্র বিশ্লেষণ কি করে হয় সেটা আমরা প্রথমে আলোচনা করছি। তো আমরা এমন একটা লবণ নিয়েছি যেমন NaCl, তীব্র অ্যাসিড HCl এবং তীব্র ক্ষার NaOH থেকে প্রাপ্ত লবণ। এখানে কি হয়, এই লবণগুলো সাধারণত এই যে ক্যাটায়ন আয়নগুলো এই ধরনের লবণ থেকে পাওয়া যায়, আর্দ্র বিশ্লেষিত হয় না। আচ্ছা, এই সমস্ত আয়নে দেখা যায় জলীয় দ্রবণে H2+ এবং OH- আয়নের গাঢ়ত্ব সমান থাকে, ফলে জলীয় দ্রবণের প্রশম হয়, pH 7 হয়, ফলে এখানে আম্লিক বা ক্ষারীয় প্রকৃতি দেখতে পাওয়া যায় না। এবার তার কারণটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি। যেমন NaCl, তীব্র অ্যাসিড HCl এবং তীব্র ক্ষার NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ। NaCl কে জলে দ্রবীভূত করলে এটা সম্পূর্ণ আয়নিত হবে, জলেরও এখানে কিছু পরিমাণ আয়নীভবন হবে। আচ্ছা, তো এখানে কি হয়, জলের ক্ষেত্রে সমসংখ্যক H2+ এবং OH- আয়ন উৎপন্ন হবে। Na+ কিন্তু অত্যন্ত মৃদু ব্রনস্টেড অ্যাসিড, এটা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে প্রোটন উৎপন্ন করতে পারে না, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু হওয়া সম্ভব নয়, এটা কিন্তু খুবই মৃদু ব্রনস্টেড অ্যাসিড। আচ্ছা, Cl- আয়ন হচ্ছে তীব্র অ্যাসিড HCl এর অনুবন্ধী ক্ষারক কনজুগেট বেস, এটাও কিন্তু অত্যন্ত মৃদু ব্রনস্টেড ক্ষারক। কেমন? ফলে জলীয় দ্রবণে Cl- হচ্ছে জলের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াটা করবে, HCl বা OH- উৎপন্ন করবে, এটাও কিন্তু সম্ভব না। তার ফলে কি হচ্ছে, শুধুমাত্র জল থেকে প্রাপ্ত H2+ এবং OH- আয়নের গাঢ়ত্ব এখানে সমান সমান থাকে, ফলে NaCl এর জলীয় দ্রবণটা প্রশম হয়। ঠিক আছে? এই কারণে একই কারণে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক থেকে উৎপন্ন অন্যান্য লবণে জলীয় দ্রবণে প্রশম হয়। অন্য লবণের ক্ষেত্রেও আমরা একইভাবে ব্যাখ্যাটা করতে পারবো, যে আমাকে যদি লবণটা যদি আমরা চিনতে পারি যে কি ধরনের লবণ, তাহলে আমরা বলতে পারবো যে সেই লবণের আর্দ্র বিশ্লেষণ হয় কি হয় না এবং জলীয় দ্রবণের প্রকৃতিটা কিরকম হয়। তারপরে দেখো যেটা আলোচনা করছি, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারক থেকে প্রাপ্ত লবণের আর্দ্র বিশ্লেষণ। এই ধরনের লবণের বিয়োজনে যে অ্যানায়নটা উৎপন্ন হয় সেটা আর্দ্র বিশ্লেষিত হয়, তার ফলে এখানে OH- বেশি হয়ে যায় এবং দ্রবণটা ক্ষারীয় প্রকৃতি হয়। কিভাবে আমরা আলোচনা করছি, আমরা একটা লবণ নিয়েছি পটাশিয়াম সায়ানাইড, যেটা হচ্ছে একটা তীব্র ক্ষার KOH এবং মৃদু অ্যাসিড HCl এর বিক্রিয়ার ফলে উৎপন্ন লবণ। এটা পুরোপুরি বিয়োজিত হচ্ছে, জলের বিয়োজন হচ্ছে, অল্প সংখ্যক জলের অণু বিয়োজিত হচ্ছে এবং সম পরিমাণ H2+ এবং OH- উৎপন্ন করছে। K+ কিন্তু অত্যন্ত মৃদু ব্রনস্টেড অ্যাসিড, ফলে এটা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে প্রোটন উৎপন্ন করতে পারবে না, এই রাসায়নিক বিক্রিয়া হওয়া সম্ভব নয়। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওদিকে Cl- আয়ন জলের সঙ্গে কি করবে, এটা মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, ফলে এটা তীব্রতা জলের থেকে বেশি, ফলে এটা জলের সঙ্গে অল্প মাত্রায় বিক্রিয়া করে মৃদু অ্যাসিড HCl এবং OH- আয়ন উৎপন্ন করে, এরকম একটা সাম্যাবস্থা তৈরি হয়। ফলে এই ঘটনার ফলে দ্রবণে ফাইনালি কি হচ্ছে, OH- আয়নটা বেশি মাত্রায় হচ্ছে, বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে, ফলে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারক থেকে প্রাপ্ত লবণের যে জলীয় দ্রবণ আমরা বলতে পারি যে এটা ক্ষারীয় হবে এবং জলের এই দ্রবণের pH 7 থেকে বেশি হবে।
এবারে আমরা দেখছি মৃদু ক্ষারক ও তীব্র অ্যাসিড থেকে পাওয়া লবণের আদ্রবিশ্লেষণ, অর্থাৎ সেটা কিভাবে দ্রবণে আদ্রবিশ্লেষিত হয় এবং দ্রবণের লবণের আদ্রবিশ্লেষণের ফলে উৎপন্ন দ্রবণের প্রকৃতি কিরকম হয়। আচ্ছা, তার জন্য আমরা নিয়েছি একটা লবণ NH4Cl, তীব্র অ্যাসিড HCl এবং মৃদু ক্ষারক NH4OH এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ NH4Cl। এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে NH4+ এবং Cl- উৎপন্ন করে। তো এখানে জলের থেকে আমরা স্বল্প আয়নীভবনের ফলে সমান সংখ্যক H2+ এবং OH- আয়ন পেয়ে থাকি। আচ্ছা, এখানে কিন্তু Cl- আয়নটা এটা হচ্ছে তীব্র অ্যাসিড HCl এর কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক, ফলে সে কিন্তু জলীয় দ্রবণে এটা কিন্তু এইভাবে জলের সাথে বিক্রিয়া করে OH- আয়ন উৎপন্ন করতে পারে না। এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু হওয়া সম্ভব নয়। কিন্তু অপরদিকে NH4+ হচ্ছে মৃদু ক্ষারক NH3 অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড, সে কিন্তু জলের সাথে বিক্রিয়া করে এইভাবে H2+ উৎপন্ন করতে পারে। এর তীব্রতা জলের থেকে বেশি, তার ফলে এইভাবে দ্রবণে H2+ আয়নের আধিক্য ঘটে এবং তার ফলে এই ধরনের লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হয় আম্লিক, তার মানে pH হচ্ছে 7 থেকে কম। তো এই জন্য আমরা বুঝতে পারছি যে তাহলে মৃদু ক্ষারক এবং তীব্র অ্যাসিড থেকে যদি প্রাপ্ত লবণ হয় তাহলে তার যে জলীয় দ্রবণ সেটা কিন্তু আম্লিক হবে। আর একটু আগে কি বললাম যে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারকের যদি লবণের জলীয় দ্রবণের আদ্রবিশ্লেষণ হয় তাহলে সে তার প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে আমি লবণটা কিরকম সেটা কিন্তু বিচার করে আমি বুঝতে পারছি যে আমার সেই লবণের থেকে জলীয় দ্রবণ যেটা হবে আদ্রবিশ্লেষণ হওয়ার পরে তার প্রকৃতিটা কিরকম হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারক থেকে প্রাপ্ত লবণের আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, তো মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক থেকে প্রাপ্ত লবণ এই ধরনের বিয়োজনে ক্যাটায়ন এবং অ্যানায়ন সবাই জলের সাথে বিক্রিয়া করে দ্রবণে উভয়ই আর্দ্র বিশ্লেষিত হয়। তো এখানে এক্ষেত্রে তাহলে জলীয় দ্রবণটা প্রশমিত হবে, প্রশম হবে না আম্লিক হবে না ক্ষারীয় হবে সেটা নির্ভর করে যে এই দ্রবণের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের তীব্রতার উপর। যদি তীব্রতা সমান হয় তাহলে তখন দ্রবণটি প্রশম হয়, আর যদি ক্যাটায়নের তীব্রতা অ্যানায়নের অপেক্ষা বেশি বা কম হলে তখন আম্লিক বা ক্ষারীয় হয়। তো আমরা একটা একটা করে আলোচনা করছি। আমরা নিয়েছি অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটা হচ্ছে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। অ্যামোনিয়াম অ্যাসিটেটকে জলে দ্রবীভূত করা হলে এটা অ্যাসিটেট, ক্যাটায়ন এবং অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। এছাড়া জলে স্বল্প আয়নীভবন হচ্ছে এবং তার ফলে সমান সংখ্যক H2+ এবং OH- আয়ন উৎপন্ন হয়। আচ্ছা, NH4+ হচ্ছে মৃদু ক্ষারক NH3 অনুবন্ধী অ্যাসিড, আর অ্যাসিটেট আয়ন হচ্ছে মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। জলীয় দ্রবণে কিন্তু উভয়ের তীব্রতাই জলের থেকে বেশি, ফলে কি হয় অ্যাসিটেট আয়ন বা NH4 আয়ন দুজনেই কিন্তু জলের সাথে অল্প অল্প বিক্রিয়া করে এবং এরকম দুটো সাম্যাবস্থার এখানে সৃষ্টি হয়। তার ফলে দেখো কি হচ্ছে, সাধারণ উষ্ণতায় জলীয় দ্রবণে অ্যাসিটেট আয়ন এবং NH4 আয়ন দুজনেরই তীব্রতা সমান, ফলে কি হচ্ছে এদের আদ্রবিশ্লেষণের ফলে উৎপন্ন H2+ আয়নের গাঢ়ত্ব OH- আয়নের গাঢ়ত্বের সাথে সমান হয়। তার ফলে কি হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেটের সাধারণ উষ্ণতায় এর জলীয় দ্রবণটা প্রশম হচ্ছে। আচ্ছা, তো যদি আমরা অ্যামোনিয়াম ফর্মেট ধরনের মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক থেকে প্রাপ্ত লবণ নিয়ে, অ্যামোনিয়াম ফর্মেট মানে ফর্মিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুটো মৃদু অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, তো সেটাকে জলে দ্রবীভূত করলে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে HCO- ফর্মেট আয়ন এবং NH4+ ক্যাটায়ন তৈরি করে। আচ্ছা, তারপরে কি হচ্ছে জলের স্বল্প বিয়োজনের ফলে যে H সমান মাত্রায় H2+ এবং OH- উৎপন্ন হয়। তো এখানে NH4OH এর আচ্ছা, তো এখানে হচ্ছে জলীয় দ্রবণে NH4+ আছে আর ফর্মেট অ্যানায়ন আছে, NH4+ ক্যাটায়ন এবং ফর্মেট অ্যানায়ন। এরা কি করে, এরা প্রত্যেকেই জলের সাথে সামান্য বিক্রিয়া করে এখানে এই সাম্যাবস্থাগুলো সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবারে কি হচ্ছে যে জলীয় দ্রবণে ফর্মেট আয়নের তীব্রতা অ্যামোনিয়াম আয়ন অপেক্ষা কিন্তু কম, ফলে কি হচ্ছে NH4+ জলের সাথে যে বিক্রিয়া করে সেটা ফর্মেট আয়ন জলের সাথে যে বিক্রিয়া করে তার থেকে কিন্তু অনেক বেশি হয়। ফলে কি হচ্ছে এখানে দ্রবণে H2+ এর যে গাঢ়ত্ব সেটা OH- আয়নের থেকে যে এইখানটা দেখাচ্ছিলাম এই বিক্রিয়াটার কথা বলছি,
যে এখানে তাহলে কি হলো, জলীয় দ্রবণে ফরমেট আয়নের যে তীব্রতা সেটা কিন্তু NH4+ অপেক্ষা কম, ফলে এখানে কি হচ্ছে NH4+ জলের সাথে যে বিক্রিয়া করে সেটা ফরমেট আয়ন জলের সাথে যে বিক্রিয়া করে তার থেকে কিন্তু বেশি মাত্রায় হয়। ফলে কি হচ্ছে NH4+ এর যে বিক্রিয়ার ফলে উৎপন্ন যে H2O+ হচ্ছে তার গাঢ়ত্বটা দেখা যাচ্ছে যে OH- আয়নের গাঢ়ত্ব থেকে বেশি হচ্ছে, ফলে দ্রবণের প্রকৃতিটা আম্লিক হচ্ছে। আচ্ছা, তারপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম বাইকার্বনেট। এটাও একটা মৃদু অ্যাসিড মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তো এটা জলে দ্রবীভূত করলে NH4+ ক্যাটায়ন এবং HCO3- অ্যানায়নে বিয়োজিত হচ্ছে। তো এটা কি হচ্ছে, জলের বিয়োজন তো আমরা প্রত্যেকবারই দেখাচ্ছি এবং বলছি। আচ্ছা, এবারে কি হচ্ছে যে সাম্যাবস্থাগুলোর সৃষ্টি হলো আমরা দেখতে পাচ্ছি। এখানে জলীয় দ্রবণে কিন্তু HCO3- আয়নের যে তীব্রতা সেটা NH4+ অপেক্ষা বেশি, তার ফলে HCO3- জলের সাথে বিক্রিয়ায় যে OH- আয়ন উৎপন্ন করে, এর বিক্রিয়াটাও NH4 আয়নের জলের সাথে যে বিক্রিয়া হয় তার থেকে বেশি মাত্রায় সংঘটিত হয়। ফলে HCO3- এর দ্বারা উৎপন্ন OH- আয়নের যে গাঢ়ত্ব সেটা H2+ আয়নের গাঢ়ত্ব থেকে অনেক বেশি হয়, ফলে অ্যামোনিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণটা কিন্তু ক্ষারীয় হয়। তো এরপরে লবণের আর্দ্র-বিশ্লেষণ ধ্রুবক, আর্দ্র-বিশ্লেষণ মাত্রা এবং লবণের জলীয় দ্রবণের pH, এটা পরীক্ষায় ততটা আসে না, এটা তেমন আমাদের ঠিক সিলেবাসেও নেই, সেই জন্য আমি তোমাদের শুধু সংজ্ঞাগুলো বলছি এখানে। আর্দ্র-বিশ্লেষণ ধ্রুবক বলতে কি বোঝায়, লবণের আর্দ্র-বিশ্লেষণে লবণ ও জলের বিক্রিয়ায় উৎপন্ন উপাদানগুলোর সঙ্গে যে লবণটা আর্দ্র-বিশ্লেষিত হয়নি যে পরিমাণটা, তার একটা সাম্যাবস্থা তৈরি হয়। সেই সাম্যাবস্থায় যে সাম্যধ্রুবক হয় তাকে আর্দ্র-বিশ্লেষণ ধ্রুবক বলা হয়, হাইড্রোলিসিস কনস্ট্যান্ট। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, মৃদু অ্যাসিড HA তীব্র ক্ষারক NaOH এর ফলে বিক্রিয়ায় উৎপন্ন লবণ হচ্ছে Na। তো এখান থেকে অ্যানায়নটা জলের সাথে বিক্রিয়া এটা যে একটা সাম্যাবস্থা তৈরি করেছে তার যে সাম্যধ্রুবক সেটাকে আমরা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট বা আর্দ্র-বিশ্লেষণ ধ্রুবক বলে থাকি। এখানে তাহলে এটা লেখা হয়েছে, সাম্যধ্রুবকের মানটা লেখা হয়েছে। এখানে যদি আমরা ওপর নিচে H2+ একটা অ্যাড করে দিই তাহলে আমরা এই সাম্যধ্রুবকটাকে একটু অন্যভাবে দেখাতে পারি। দেখো KW/Ka, KW কি আমরা জানি জলের আয়নীয় গুণফল, আর Ka হচ্ছে ওই লবণের বিয়োজন ধ্রুবক। তাহলে KH এর এই যে এক্সপ্রেশনটা এরকম ভাবে দেখানো যেতে পারে। তো আমাদের 11-এর পরীক্ষায় এটা সেইভাবে আসে না, তাও আমাদের সংজ্ঞাটা জেনে রাখা উচিত। তো সেই জন্য আমরা এখানে একটু আলোচনা করলাম যে আর্দ্র-বিশ্লেষণ ধ্রুবক কাকে বলে। আচ্ছা, তাহলে আমরা আর্দ্র-বিশ্লেষণ ধ্রুবক কাকে বলে বুঝলাম। তাহলে আর্দ্র-বিশ্লেষণ মাত্রা বা ডিগ্রি অফ হাইড্রোলিসিস সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে জলীয় দ্রবণে দ্রবীভূত কোনো লবণে আর্দ্র-বিশ্লেষণ বিক্রিয়ায় যখন একটা সাম্যাবস্থা তৈরি হয়, সেই সাম্যাবস্থায় ওই লবণের মোট মোল সংখ্যা যত ভগ্নাংশ আর্দ্র-বিশ্লেষিত হয় তাকে ওই লবণের আর্দ্র-বিশ্লেষণ মাত্রা বলা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে জলীয় দ্রবণে কোনো লবণের আর্দ্র-বিশ্লেষণ মাত্রা বা ডিগ্রি অফ হাইড্রোলিসিস হচ্ছে H, তার মানে আমি বুঝবো যে 1 মোল লবণ যদি দ্রবীভূত থাকে সেইটা থেকে H মোল আর্দ্র-বিশ্লেষিত হয়েছে, বাকি 1 - H মোল কিন্তু আর্দ্র-বিশ্লেষিত হয়নি। আচ্ছা, তো এরপরে আমরা যে টপিকটায় আসছি, খুব ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, বাফার দ্রবণ বা বাফার সলিউশনস। তো বাফার দ্রবণ কাকে বলে সেটা আগে একটু বলে নিই। যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও দ্রবণের pH এর মান প্রায় কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলে থাকি বাফার দ্রবণ। হ্যাঁ, বাফার দ্রবণ নানান রকম হতে পারে, শ্রেণীবিভাগ বা টাইপস অফ বাফার সলিউশন। যেমন আমি একটা একটা করে বলি। মৃদু অ্যাসিড ও তার লবণের মিশ্র দ্রবণ। মৃদু অ্যাসিডের সঙ্গে তার লবণের ওই অ্যাসিডের যদি কোনো একটা লবণের দ্রবণকে একসাথে মেশানো হয় বাফার দ্রবণ তৈরি করা সম্ভব। যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম অ্যাসিটেট মেশালে বা কার্বনিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে বাফার দ্রবণ তৈরি করা সম্ভব। তারপরে কি মৃদু ক্ষারক ও তার লবণের মিশ্র দ্রবণ। মৃদু ক্ষারকের দ্রবণের সাথে ওই উক্ত ক্ষারকের লবণের যদি আমরা একটা দ্রবণ মেশাই তাহলে বাফার দ্রবণ তৈরি হবে। যেমন হচ্ছে NH3 এবং NH4Cl এর মিশ্র জলীয় দ্রবণ। এটা যদি আমরা মেশাতে পারি তাহলে কি হবে, একটা বাফার দ্রবণ তৈরি হবে। আর কিভাবে করতে পারি, বহুক্ষারীয় অ্যাসিড মানে যার বেসিসিটি একের থেকে বেশি, দুটো লবণের তার সেরকম দুটো লবণের মিশ্র দ্রবণ। যেমন সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটের মিশ্র জলীয় দ্রবণ। এখানে সোডিয়াম বাইকার্বনেট হলো মৃদু অ্যাসিড আর সোডিয়াম কার্বনেট হচ্ছে তার লবণ, এইভাবে ধরা হয়েছে। আচ্ছা, NaH2PO4 এবং Na2HPO4 এর মিশ্র জলীয় দ্রবণ। এখানে
NH2PO4 হচ্ছে অ্যাসিড এবং Na2HPO4 হচ্ছে তার লবণ। তো এইভাবে বাফার তৈরি করা যেতে পারে। অথবা মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণ, যেমন অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটা মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এবং মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন লবণ অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটাও বাফার হিসেবে ক্রিয়া করে। পিএইচ এর মানের ভিত্তিতেও আমরা বাফারের শ্রেণীবিভাগ করতে পারি। একটা হচ্ছে আম্লিক বাফার, যে সমস্ত বাফার দ্রবণে পিএইচ এর মানটা 7 কম থাকে তাদের আম্লিক বাফার বলা হয়। যেমন আমরা একটু আগে একটা উদাহরণ দেখেছি, অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের মিশ্র জলীয় দ্রবণের পিএইচটা 7 থেকে কম থাকে, এটা একটা আম্লিক বাফারের উদাহরণ। আর ক্ষারকীয় বাফার বা ক্ষারীয় বাফার মানে হচ্ছে যে সমস্ত বাফার দ্রবণে পিএইচ এর মান 7 বেশি তাদেরকে ক্ষারীয় বাফার বলে। যেরকম আমরা একটা উদাহরণ দেখে এলাম, অ্যামোনিয়া এবং NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের যে মিশ্রণের যে বাফারটা উৎপন্ন হয় সেটা একটা ক্ষারীয় বাফার, কারণ তার ওই দ্রবণের পিএইচ হচ্ছে 7 থেকে বেশি। তো এবারে আমরা বুঝবো যে এই বাফার দ্রবণ কিভাবে কাজ করে, বাফার ক্রিয়া, বাফার অ্যাকশন। ঠিক আছে, তো আমরা প্রথমে বুঝে নিচ্ছি যে আম্লিক বাফার কিভাবে কাজ করে। আম্লিক বাফারের একটা উদাহরণ আমরা নিয়েছি, যেমন ধরা যাক অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ, এটা একটা আম্লিক বাফার। তো এই দ্রবণে সোডিয়াম অ্যাসিটেট সম্পূর্ণ বিয়োজিত হয় CH3CO- Na+। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড স্বল্প মাত্রায় বিয়োজিত হয়, এটা একটা মৃদু তড়িৎবিশ্লেষণ এবং এই সাম্যাবস্থা সৃষ্টি হয়। এবারে ধরা যাক যে বাইরে থেকে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করা হলো, তাহলে কি হবে? তীব্র অ্যাসিড থেকে তাহলে H3O+ আয়ন আমরা পাবো। H3O+ আয়নগুলো সব কি হবে? অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিডের অণু তৈরি করবে। ফলে কি হচ্ছে যে এই যে আমরা আমাদের যে এই যে সাম্যাবস্থাটা আমরা দেখিয়েছি অ্যাসিটিক অ্যাসিডের, এর ক্ষেত্রে সাম্যাবস্থাটা তাহলে এখান থেকে অ্যাসিটেট আয়নের সাথে যদি তীব্র অ্যাসিড থেকে আগত H3O+ গুলো যুক্ত হয়, তাহলে সাম্যাবস্থাটা বাঁদিকে সরে যাচ্ছে, তাই না? তো বাঁদিকে সরে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্বটা তেমন কিছু বৃদ্ধি পাচ্ছে না, বাড়তে পারছে না, কারণ H3O+ যেটা তীব্র অ্যাসিড থেকে আসছে সেটা কিন্তু এই অ্যাসিটেট আয়নের সাথে দ্রবণে যে উপস্থিত অ্যাসিটেট আয়ন আছে তার সাথে বিক্রিয়া করে পুরোপুরি অ্যাসিটিক অ্যাসিডের অণুতে পরিণত হচ্ছে। ফলে কিন্তু H3+ আয়নের গাঢ়ত্ব খুব একটা বাড়তে পারছে না এবং দ্রবণের পিএইচও পরিবর্তন হতে পারছে না। এবার মনে করা যাক বাইরে থেকে সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করা হলো, তাহলে কি হবে? এবারে যদি ক্ষার যোগ করা হয় তাহলে অবভিয়াসলি সেখান থেকে অনেক OH- আয়ন দ্রবণে উপস্থিত থাকবে এবং এই OH- আয়ন এই অ্যাসিটিক অ্যাসিডের যে আয়নীভবনের ফলে যে H3O+ গুলো আমরা পেয়েছিলাম সেই H3O+ আয়নের সাথে যুক্ত হবে এবং কি হবে? জলের অণু গঠন করবে। এর ফলে কি হবে? অ্যাসিডের যে সাম্যটা এটা তাহলে একটু বিঘ্নিত হবে, কারণ H3O+ গুলো এখানে খরচ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাই না? তখন কি হবে? কিছু পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড অণু তখন আবার আয়নিত হয়ে H3O+ আয়ন তৈরি করার চেষ্টা করবে। ফলে তখন এই সাম্যটা ডান দিকে বেশি করে হতে শুরু করবে, ডান দিকে সরে গিয়ে রিএস্টাবলিশড হবে। তার ফলে কি হলো? তাহলে OH- আয়নের যে গাঢ়ত্ব, যেটা তুমি বাইরে থেকে এখানে অ্যাড করে দ্রবণের পিএইচটা বাড়ানোর বা কমানোর চেষ্টা করছো, সেটা কিন্তু এই OH- আয়নের গাঢ়ত্ব কিন্তু খুব বেশি এখানে কোনো পরিবর্তন হবে না, বা মানে এর কারণে H3O+ আয়নের গাঢ়ত্ব যে খুব বেশি কমে যাচ্ছে তা কিন্তু হবে না। এবং এই একই কারণে তাহলে দ্রবণের পিএইচের মানটাও অপরিবর্তিত থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে বোঝা গেল যে একটা বাফার সলিউশন ব্যবহার করে কিভাবে আমরা কোনো দ্রবণের পিএইচটাকে কনস্ট্যান্ট রাখতে পারি, এবং এই কারণেই বাফার সলিউশনটাকে ব্যবহার করা হয়, যেটা আমি পরে বলছি। এতক্ষণ তাহলে আমি তোমাদের কি বললাম? একটা আম্লিক বাফারের বাফার ক্রিয়া বা বাফার অ্যাকশনটা বোঝালাম। এবারে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে একটা ক্ষারীয় বাফারের এই একইভাবে কার্যপ্রণালী বা বাফার অ্যাকশনটা আমি বোঝাতে চাইছি। ক্ষারীয় বাফার হিসেবে আমি নিয়েছি NH3 এবং NH4Cl এর একটা মিশ্র জলীয় দ্রবণ, এটা একটা ক্ষারীয় বাফার হিসেবে কাজ করে। এইটা থেকে দ্রবণে NH4Cl পুরোপুরি এটা বিয়োজিত হয়ে যায় এবং NH4+ এবং OH- তৈরি করে, এবং NH3 অ্যামোনিয়া অণু কি করে? একটা সাম্যাবস্থা সৃষ্টি করে জলের সাথে করে NH4+ এবং OH- তৈরি করে। আচ্ছা, এখানে NH4+ এবং এটা Cl- হবে, আমি এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে NH4Cl তাহলে সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে, NH4+ এবং Cl- এ বিয়োজিত হচ্ছে, আর অ্যামোনিয়া সেটা কি করছে?
জলের অণুর সাথে এই সাম্যাবস্থাটা তৈরি করছে। তো এটা এখানটা লিখতে একটু ভুল হয়েছিল, আমি সেটা এখন ঠিক করে দিলাম। এবার আমরা আগেরটার মতোই এখানে আলোচনা করব যে কিভাবে এটা পিএইচটা কনস্ট্যান্ট থাকবে। তো প্রথমে মনে করা যাক যে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করা হলো। উপরে পৃষ্ঠা গেল তো? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সামান্য পরিমাণ বাইরে থেকে তীব্র অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? অ্যাসিডের যে H2O+ আয়নগুলো আছে সেগুলো যৌবনে উপস্থিত OH- আয়নের সাথে, এটা যেটা আমরা কোথা থেকে পেয়েছি, অ্যামোনিয়ার সঙ্গে জলের বিক্রিয়ায় পেয়েছি, সেই OH- আয়নের সাথে যুক্ত হয়ে কি করবে? অআয়নিত জলের অণু গঠন করবে। ফলে কি হলো, অ্যামোনিয়ার সাথে জলের অণুর যে সাম্যটা ছিল সেটা কিন্তু একটু বিঘ্নিত হবে এবং তখন কিছু পরিমাণ অ্যামোনিয়া তখন জলের সাথে বিক্রিয়া করে OH- আয়ন তৈরি করতে শুরু করবে, যেহেতু OH- আয়ন কিছুটা এখানে খরচ হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য সাম্যাবস্থাটা কি হবে? ডান দিকে সরে যাবে এবং আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে। এই ফলে কি হচ্ছে? দ্রবণে OH- আয়নের গাঢ়ত্বের কিন্তু তেমন কোনো হ্রাস হচ্ছে না, কমে যাচ্ছে না, ফলে দ্রবণের পিএইচ এর মানও কমাবার কোনো প্রশ্নই নেই। আবার যদি আমরা বাইরে থেকে সামান্য পরিমাণ তীব্র ক্ষারক যোগ করি তাহলে কি হবে? তাহলে এখানে যে ক্ষারক থেকে যে OH- আয়নগুলো পাওয়া যাবে সেটা তারা কি করবে? দ্রবণের মধ্যে উপস্থিত NH4+ এর সাথে যুক্ত হয়ে এখানে অ্যামোনিয়া তৈরি করবে। তার ফলে কি হচ্ছে? এখানে অ্যামোনিয়া অণু গঠন করার ফলে আমাদের যে সাম্যাবস্থাটা ছিল সেটা তখন বাঁ দিকে সরে যাবে অ্যামোনিয়াটাকে আবার তৈরি করার জন্য, এবং এইভাবে OH- আয়নের গাঢ়ত্বটা তখন কি হবে? বেশি, তার কোনো হ্রাস বৃদ্ধি হবে না এবং তার ফলে দ্রবণের পিএইচ এর মানটাও অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আম্লিক বাফার হোক বা ক্ষারকীয় বাফার হোক, তাদের মধ্যে আমরা যদি সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করি বা ক্ষার যোগ করি তাহলে সেটা এমনভাবে দ্রবণের মধ্যে বিক্রিয়াগুলো হয় যার ফলে দ্রবণে H2+ বা OH- আয়নের গাঢ়ত্বের কোনো হেরফের হয় না, এবং H2+ এবং OH- আয়নের গাঢ়ত্বের হেরফের হয় না বলেই দ্রবণের পিএইচটা কিন্তু অপরিবর্তিত থাকে। সেই জন্যই এদেরকে যেখানে আমাদের দরকার, যেখানে আমার পিএইচ কনস্ট্যান্ট রাখার দরকার, সেরকম জায়গায় যোগ করা হয়। কেমন? তো এবারে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য যে সমীকরণ আছে সেইটা পড়ব। হেন্ডারসন সমীকরণে কি করে পৌঁছানো যায় সেটা আমরা পড়ব। তো আমরা একটা বাফার দ্রবণের কথা ভাবছি যেটা একটা মৃদু অ্যাসিড ও তার লবণ, অ্যাসিডটাকে ধরে নিচ্ছি HA, লবণটাকে Na দিয়ে তৈরি হয়েছে। এটা Na তো সম্পূর্ণ বিয়োজিত হয়ে গিয়ে M+ এবং A- আয়ন গঠন করছে, কিন্তু HA মৃদু অ্যাসিড, সেই জন্য জলের সাথে এই সাম্যাবস্থা তৈরি করছে। এই সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা যদি ভরক্রিয়া সূত্র প্রয়োগ করি তাহলে আমরা সাম্য ধ্রুবকের এই মানটা পাই, যেটা বিয়োজন ধ্রুবক বা আয়নীভবন ধ্রুবক। আচ্ছা, তাহলে এইগুলো H2+ A- HA এগুলো হচ্ছে সব সাম্যাবস্থায় এদের মোলার গাঢ়ত্ব। কেমন? এবার এখান থেকে H2+ যদি একটু আলাদা করে লিখে নেওয়া হয় তাহলে এরকম দাঁড়াচ্ছে এক্সপ্রেশনটা। এবার আমরা উভয় দিকে নেগেটিভ লগারিদম নেওয়ার চেষ্টা করেছি। নেগেটিভ লগারিদম অফ H2+, কনসেন্ট্রেশন অফ H2+, এদিকে মাইনাস নেগেটিভ লগারিদম Ka মাইনাস নেগেটিভ লগারিদম HA/A-, তাহলে তো এই দিকটা তো পিএইচ হয়ে গেল, এই দিকটা পিকে। এটাকে তাহলে A- যদি ওপরে করি তাহলে এটা মাইনাস হবে, একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস log 10, ওপরে A- এর কনসেন্ট্রেশন, তলায় হচ্ছে H এর কনসেন্ট্রেশন। তাহলে আমরা কি পাচ্ছি? পিএইচ পিকে, পিএইচ পিকে প্লাস লবণের মোলার গাঢ়ত্ব বাই হচ্ছে অ্যাসিডের মোলার গাঢ়ত্ব, তাই তো? আচ্ছা, এখানে দেখো এই যে এখানে কেন এটাকে লবণের মোলার গাঢ়ত্ব ধরছি, কারণ এই A- তো লবণ Na+ থেকে সম্পূর্ণ বিয়োজনের ফলে উৎপন্ন হয়েছে। ফলে A- আয়নের মোলার গাঢ়ত্বটা HA থেকে তো খুব অল্প পরিমাণে A- পাওয়া যায়, কারণ HA হচ্ছে একটা মৃদু অ্যাসিড। ফলে লবণের Na যেটা থেকে যে A- পাওয়া যায় সেটা হচ্ছে মানে A- এর মোলার গাঢ়ত্বটা আমরা লবণেরই মোলার গাঢ়ত্ব হিসেবে লিখতে পারি। কেমন? তো সেই জন্য এটাকে এইভাবে লেখা যেতে পারে, PH = pKa log of লবণের মোলার গাঢ়ত্ব বাই অ্যাসিডের মোলার গাঢ়ত্ব। এবং একইভাবে আমরা যদি একটা ক্ষারকীয় বাফার নিয়ে যদি চেষ্টা করি তাহলে আমরা সেখান থেকেও এটাকে হেন্ডারসন ইকুয়েশন বলে, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার যে সমীকরণ সেটা আমরা এখান থেকে করতে পারি। পিওএইচটা এরকমই আসবে, PKB প্লাস লবণ লগ অফ লবণ বাই ক্ষারক, এরকম আসবে আমরা যদি এটা করতে পারি। তো তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে পিওএইচ যেটা আসবে, এটার যদি আমার পিএইচটা বার করতে হয় তখন আমার কি করতে হবে? 14 থেকে মাইনাস করতে হবে। তাহলে 14 থেকে এই সমীকরণটা আমি মাইনাস করব, তখন এটা এরকম দাঁড়াবে।
ক্ষারীয় বাফারের ক্ষেত্রে এটা দেখানো হলো। কেমন? আচ্ছা, এবার হেন্ডারসন সমীকরণ আমাদের কোথায় কাজে লাগে? হেন্ডারসন সমীকরণ আমরা কি করতে পারি, কোনো বাফার দ্রবণের পিএইচ এর মানটা আমরা নির্ণয় করতে পারি যে কোনো সময়। ওই বাফার দ্রবণে উপস্থিত অ্যাসিড ও তার লবণের মোলার গারত্ব এবং উক্ত অ্যাসিডের যদি আয়নীভবন ধ্রুবকের মানটা আমাদের জানা থাকে তাহলে আমরা সেই দ্রবণের পিএইচটা যে কোনো সময় নির্ণয় করতে পারি। আচ্ছা, বা আমরা আম্লিক বা ক্ষারীয় বাফার দ্রবণে উপস্থিত মৃদু অ্যাসিডের আয়নীভবন ধ্রুবকের মানটা করতে পারি যদি আমাদের পিএইচ এবং ওই মৃদু অ্যাসিড এবং তার লবণের মোলার গারত্ব জানা থাকে। এইভাবে আমরা নির্দিষ্ট পিএইচ সম্পন্ন আমরা বাফার দ্রবণে তৈরি করতে পারি। নির্দিষ্ট পিএইচ যেটা আমরা চাইছি সেটা তৈরি করতে গেলে কোনো অ্যাসিড এবং তার লবণের গারত্বের অনুপাতটা কত হওয়া প্রয়োজন সেটাও কিন্তু আমরা হেন্ডারসন সমীকরণ থেকে বার করতে পারি। এবারে আমরা পড়ছি বাফার ক্ষমতা। বাফার ক্ষমতা মানে কি? 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিবর্তন করতে গেলে যত মোল তীব্র ক্ষারক বা অ্যাসিডের প্রয়োজন হয় তাকে আমরা বলি বাফার দ্রবণের বাফার ক্ষমতা। বাফার দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান হ্রাস পাবে এবং ক্ষারক যোগ করলে পিএইচ এর মান বৃদ্ধি পাবে। তবে এটা খুব সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারকের কথা বলা হচ্ছে, অনেকটা নিশ্চয়ই নয়। তাহলে অনেকটা অ্যাসিড অনেকটা ক্ষার যোগ করলে তো আর বাফার থাকবে না। তো এটাকে গাণিতিকভাবে এইভাবে লেখা হয় যে 1 লিটার কোনো বাফার দ্রবণে তীব্র ক্ষারকের যদি আমরা ডিবি মোল যোগ করি তাহলে যদি দ্রবণটার পিএইচটা বৃদ্ধি পায় ডিপিএইচ তাহলে বাফার দ্রবণের বাফার ক্ষমতা হবে ডিবি/ডিপিএইচ। বা 1 লিটার কোনো বাফার দ্রবণে যদি তীব্র অ্যাসিডের ডিএ মোল যোগ করা হয়, দ্রবণটির পিএইচ যদি কমে যায় ডিপিএইচ, তাহলে ওই দ্রবণের বাফার ক্ষমতা হবে ডিএ/ডিপিএইচ। এইভাবে আমরা বাফার ক্ষমতা নির্ণয় করতে পারি। যেরকম তোমাদের বলছিলাম যে বাফার দ্রবণের বাফার ক্ষমতা যত বেশি সেই বাফার দ্রবণের পিএইচ এর মান তৈরি করতে তত বেশি কিন্তু তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার প্রয়োজন। তো মৃদু অ্যাসিড ও মৃদু লবণ তার লবণের যে সমন্বয়ে যে বাফার দ্রবণ আমরা পাই সেই বাফার দ্রবণের কিন্তু বাফার ক্ষমতাটা ম্যাক্সিমাম হয় যখন ওই বাফার দ্রবণে আমরা মৃদু অ্যাসিড এবং তার লবণের মোলার গারত্ব যদি সমান সমমোল সম্পন্ন যদি আমরা করতে পারি। এই অবস্থায় কেন হয়? কারণ তখন ওই বাফার দ্রবণের পিএইচটা ওই অ্যাসিডের পিকেএম মানের সাথে সমান হয়ে যায়। ফলে তখন তার বাফার ক্ষমতা সর্বোচ্চ হয় যখন সেই বাফার দ্রবণের আমরা অ্যাসিড এবং লবণের মোলার গারত্বটা যদি সেম নিতে পারি। কেমন? তো একই কারণে মৃদু ক্ষারক ও তার লবণের সমন্বয়ে গঠিত বাফার দ্রবণেরও বাফার ক্ষমতাটা সর্বোচ্চ হবে যখন আমরা ওই পিএইচ এর মানটা ওই ক্ষারকের পিকেবি মানের সাথে সমান হবে যখন আমরা তাদের সমমোল নেব। কেমন? এটা আমাদের জানার বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা থাকলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারি। বাফার ক্ষমতার পাল্লা, রেঞ্জ অফ বাফার ক্যাপাসিটি। তো এই যে মৃদু অ্যাসিড ও তার লবণের সমন্বয়ে গঠিত বাফার একদম ঠিকঠাক কাজ করবে যদি ওই বাফার দ্রবণে লবণ ও মৃদু অ্যাসিডের মোলার গারত্বের অনুপাতটা 0.1 থেকে 10-এর মধ্যে থাকে। হেন্ডারসন সমীকরণ অনুযায়ী বাফার দ্রবণের পিএইচ এর পাল্লা হবে পিকে-1 থেকে পিকে+1 আর পিওএইচ এর পাল্লা হবে পিকেবি-1 থেকে পিকেবি+1। তো বাফার দ্রবণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বাফার সলিউশন। আমরা জানি যে আমাদের মানুষের রক্তের পিএইচ এর মান 7.35 থেকে 7.45 এর মধ্যে স্থির থাকে। রক্তে কিন্তু অনেকগুলো বাফার সিস্টেম থাকে, ফলে আমাদের যে ডাইজেশন প্রসেস আছে তার সেখানে আমরা আম্লিক বা ক্ষারীয় উপাদান উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের রক্তের পিএইচ কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো রক্তে যে বাফার সিস্টেমগুলো থাকে আমাদের রক্তের পিএইচটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, তোমরা হয়তো জানো, বায়োলজি যাদের আছে তারা পড়েছো, বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড বাফার আছে, ফসফেট বাফার আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের রক্তের পিএইচটাকে কনস্ট্যান্ট রাখতে আমাদের ভীষণভাবে হেল্প করে, তাই না? ল্যাবরেটরিতে বিভিন্ন যে রসায়নের যে কাজ থেকে অ্যানালিসিস হয়, রাসায়নিক শিল্পে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পিএইচ এর দরকার হয়। এসব ক্ষেত্রে কিন্তু পিএইচ এর মান স্থির রাখার জন্য বাফার দ্রবণ ব্যবহার করা হয়। অনেক ফল এবং ফলজাত পদার্থের সংরক্ষণেও কিন্তু বাফার দ্রবণটা ব্যবহার করা হয়। আজকে আমি মেনলি পুরোপুরি থিওরি পড়ালাম, থিওরি পার্টটা একটু বেশি ছিল। আজকে আমি তোমাদের কোনো অঙ্ক করাচ্ছি না, অঙ্ক আগের দিন যেগুলো করিয়েছি ওগুলোই মেনলি ছিল। বাফার দ্রবণ বা হেন্ডারসন ইকুয়েশন থেকে 11-এর এইচএস এর অঙ্ক কমই আসে। নেক্সট আমি যে ক্লাসটা করবো নেক্সট দিন সাম্যাবস্থার ওপরে, সেখানে আমি দ্রাবতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট করাবো, সেখান থেকে আবার অনেক অঙ্ক পাওয়া যাবে। তো আজকে তাহলে আমি এই এইগুলো পড়ালাম, এগুলো ভালো করে পড়ে নাও, তাহলে তোমাদের চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। সবাইকে অনেক ধন্যবাদ।